ডান। এবার আসবো আমি আপনাদের ইরিকভারেবল ডেটস, যেটা সহজ চ্যাপ্টার। আমি আজকে কঠিন কিছু দিয়ে আপনাদেরকে আমি শেষ করবো না, ঠিক আছে? টেক আ 5 মিনিটস ব্রেক, আমি একটু পানি খেয়ে আসি আর কি জিনিসটা। ঠিক। ইয়েস স্টুডেন্টস, আমি কি স্টার্ট করব? ওকে, সো আই এম স্টার্টিং নাও। সো যেটা বলছিলাম যে আমাদের ইরিকভারেবল ডেটস, ঠিক আছে, চ্যাপ্টার 8 আমাদের আগের বইতেও যা ছিল এই বইতেও একইভাবে আছে। আর আমি যদি বলি আমাদের সিলেবাসের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার 8, ঠিক আছে? সো এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই, জাস্ট কয়েকটা কনসেপ্টস আমি আপনাদেরকে দিব। একটা স্লাইডস আছে, স্লাইডসটা আমি ওভাবে আপনাদের ক্যারি ফরওয়ার্ড করব না, স্লাইডসটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব, যেটা আমি এভাবে আমার কাছে রাখি। ওকে, সো একটা ওয়ার্কশিট আছে, আই থিঙ্ক দ্যাট উইল সাফাইস আওয়ার ডিসকাশন অ্যান্ড ইয়োর কনসেপ্টস। ওকে, সো লেট মি স্টার্ট নাও। আর আগে আমাকে বলেন যে ইনভেন্টারিটা কি মনে হলো? এখানে কিন্তু একটা চ্যাপ্টার না, আপনারা কিন্তু টেকনিক্যালি দুটো চ্যাপ্টার পড়ছেন ইনভেন্টারিতে, কারণ তার কস্ট অফ সেলস এন্ড ইনভেন্টারি আগে দুটো ছিল, ওটাকে কনসলিডেট করে একটা হিসাবে নিয়ে আসছে। ওকে, সো ডিফিকাল্ট দেবাশিস? স্যার আমাদের তো মানে পুরানো বইয়ের সাথে তো বেশি একটা ডিফারেন্স পাইলাম না, সব মিলাই দেখলাম ক্যাশ ফ্লো তো কোনো চেঞ্জই হয়নি, ক্যাশ ফ্লো তো কোনো টোটালি চেঞ্জ নাই। না, ক্যাশ ফ্লোতে চেঞ্জ হয় নাই, কারণ ক্যাশ ফ্লো জিনিসটাই অনেক নতুন কনসেপ্ট, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট নতুন ফর ইয়োর সার্টিফিকেট লেভেল। আর যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আমি বলি, যেমন চ্যাপ্টার 3-4-এ চেঞ্জ আছে, ম্যাসিভ চেঞ্জ আছে, চ্যাপ্টার 3-4 ইভেন চ্যাপ্টার 6-এও তো চেঞ্জ আছে, আপনার অঙ্ক তো চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্ট ক্লাসে যেগুলো আপনাদেরকে দেখালাম না, সেলফ টেস্ট গুলো খেয়াল করে দেখেন। আর এই যে চ্যাপ্টার যেটা রিঅ্যারেঞ্জ হয়েছে কিছু, রিঅ্যারেঞ্জ বলতে হচ্ছে আপনার এই যে আজকে ইনভেন্টরি যেটা করালাম, ইনভেন্টরি অ্যান্ড কস্ট অফ সেলস, এইটা আসলে আগে একটা পার্ট ছিল আপনার অ্যাক্রুয়ালস অ্যান্ড প্রিপেমেন্টসে, যেটা ছিল কস্ট অফ সেলস এর পার্ট। ওকে, অ্যান্ড আপনার প্রিপেমেন্টস অ্যান্ড অ্যাক্রুয়ালস একটা আলাদা চ্যাপ্টার হয়ে গেছে এখন, ওইটাই। আর মেজর তো চেঞ্জ না, যেটা হচ্ছে গিয়ে খুঁটিনাটি চেঞ্জ আর পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনাদেরকে এখানে এনে দিছে, এইটাই। ওকে, সো ভয়ের কিছু নাই, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে পুরোনো বই নিয়েও আবার আপনারা স্ট্রাগল করেন, দ্যাট শুড নট হ্যাপেন। ওকে, আচ্ছা, দিস ইজ দি ইজিয়েস্ট চ্যাপ্টার, কোনো চেঞ্জ হয়নি। কিছু কনসেপ্টস আমাদেরকে জানতে হবে, আমি ওগুলাই আপনাদেরকে একটু ক্লিয়ার করবো আর কি, মানে উইথ টাইম। সো প্রথম কথা হচ্ছে, আমরা বিজনেস যখন করি, একটা বিজনেসের মেইন কম্পোনেন্ট হচ্ছে সেলস। সেলস দুভাবে হয়, একটা হচ্ছে ক্যাশ সেলস, একটা হচ্ছে আমার অ্যাকাউন্টস Correct, রিসিভেবলের sis. থ্রুতে যেটা হয়, ঠিক আছে, ক্রেডিট সেলস। সো আমরা সবসময় যে কাজটা করি, যে ক্যাশ সেলস তো আমরা ইনস্ট্যান্ট রিফ্লেকশন পাই, তাই তো? কিন্তু ক্রেডিট সেলসের প্রবলেমটা হচ্ছে কি, এই সেলসটা যতক্ষণ না আমি রিয়ালাইজেশন আসবে ততক্ষণ পর্যন্ত সেটাকে নিয়ে আমি কিন্তু কখনো শান্তিতে থাকতে পারবো না, আমার একটা ডিসকমফোর্ট থাকবে। সো একদিক দিয়ে আমার প্রফিট শো করবে, সেলস হবে, রেভিনিউ হবে, আমার গ্রস প্রফিট হবে, কিন্তু ওই দিক দিয়ে আমি একটা ব্যালেন্স শিটে একটা অ্যাসেট ক্যারি করছি, যেটার রিয়ালাইজেশন ক্যান বি অফেন বি আনসার্টেন, ঠিক আছে? সো এই জন্য আমাকে একটা ফোকাস করতে হয় ব্যালেন্স শিটে সবসময় আমার এই পার্টিকুলার আইটেমটার প্রতি। এই কারেন্ট অ্যাসেটে থাকে আমার ইয়েতে যেটা আমার রিসিভেবলস যেটা সেটা। এখন আমি আপনাদেরকে ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট পার্সপেক্টিভ থেকে বলি, এই রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল নিয়ে আমাদের চ্যালেঞ্জগুলো কি? ঠিক আছে, আমি টাকা নাও পেতে পারি, আমি ডিলেতে পেতে পারি, বা এখানে একটা সার্টেন পোর্শন যেটা আমার জন্য আনসার্টেন হতে পারে কালেকশন হওয়া, ঠিক আছে? তাহলে আমার জন্য চ্যালেঞ্জগুলো, যেই চ্যালেঞ্জগুলো আমি বললাম আপনাকে, যে টাকা নাও পেতে পারি, তাহলে সেটা কি হচ্ছে? সেটা আমার একটা এক্সপেন্সে তাকে চার্জ করতে হবে, যেটা কনফার্ম যে টাকাটা আমি পাবো না। আর যেই টাকাটা আসলে আমি ডিলে করে পাচ্ছি, সেটার জন্য আমরা কি করতে হয়? আমাকে অ্যালাউয়েন্স ক্রিয়েট করতে হয়, বা যেই টাকাটা আমার পাওয়া আমার জন্য আনসার্টেনটি আছে, তাহলে তখন আমি পোর্টফোলিও লেভেলে তাকে কি করি? তাকে আমরা অ্যালাউয়েন্স ক্রিয়েট করি, বা সোজা কথায় যেটাকে আমরা প্রভিশন ক্রিয়েট করি বলি। ওকে, সো আমাকে এই জিনিসটাই খেয়াল করতে হবে এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলাতে। ঠিক আছে, আই উইল জাম্প স্ট্রেট টু দি অ্যাকাউন্টিং এন্ট্রিজ, যে এখানে কি অ্যাকাউন্টিং এন্ট্রি আছে, তারপর আমি একটা একটা করে অঙ্কতে যাব আপনাকে, ঠিক আছে? লেটস জাস্ট সে আপনি বিজনেস করছেন, আপনি কাউকে ক্রেডিট সেল করেছেন। সো যে টাকাটা ক্রেডিট সেল করেছেন, আপনার ফার্স্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, আর ওইদিকে হচ্ছে সেলস হচ্ছে ক্রেডিট। এখন যখন আপনি জানেন যে আমি আজকে সেল করেছি, আপনার দেবাশিসকে সেল করেছি, অ্যান্ড দেবাশিস আমাকে পরে জানাই দিল যে তার বিজনেস তার ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, এই টাকাটা সে পাবে না। তাহলে হোয়াট ইজ দি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? ইমিডিয়েট বেসিস আমাকে কি করতে হবে? আমাকে Irrecoverable debt expense create করতে হবে। গুড, ট্রেড রিসিভেবল। গুড, ঠিক আছে, আমাকে ইমিডিয়েটলি একটা এক্সপেন্স চার্জ করতে হবে, ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে ডেবিট করব, আর ওইদিকে ট্রেড রিসিভেবলকে আমি ক্রেডিট করব। এবার আমাকে একটা কথা বলেন,
ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে যে ডেবিট করছেন, এটা হোয়াট কাইন্ড অফ এক্সপেন্স ইজ দিস? স্যার এই টাকাটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স স্যার। রাইট। এটা এখন তো আমাকে অনেকে বলে, আমাকে আগের স্টুডেন্টরা বলতো যেটা, যে কেন আমি ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে আমি সেলসের সাথে অ্যাডজাস্ট করি না। সো মাই কোশ্চেন টু ইউ, কেন আমি সেলসকে ডেবিট করে ট্রেড রিসিভেবলকে ক্রেডিট করছি না? টেল মি। এখানে তো স্যার স্যার আমার আমার সেলস সেলস আমি কমে নাই স্যার, এখানে তো আমার সেলস কিন্তু কমে আর নাই, আমি আমার শুধু কমে স্যার না। টাকাটা পাবো না। রিটার্ন এখানে স্যার আমার যখন অ্যাকাউন্ট করি, রিসিভেবল কমে যাবে। আচ্ছা যদি আমি বলি আপনাকে রিটার্ন যদি করি, তখন আমি কি করি? আমার জন্য রিটার্ন তখন করলে আমি তো তো রিসিভেবলকে স্যার, ক্যাশে ডেবিট। ক্রেডিট করে হ্যাঁ সেলসকে ডেবিট করি, রাইট? বাট ওয়াই am I deducting বা why am I debiting irrecoverable debt expenses, not sales? আমাকে বলেন। স্যার স্যার আমরা এটার মধ্যে তো যতটুকু ইরিকভারেবল ডেপ্ট আসে না, বিক্রি করি ইরিকভারেবল ডেপ্ট মানে হলো ততটুকু আমি সেলস টাকাই পাবো না। দেখাই। দ্যাটস আর মিন এখানে আমার তো আমি ইনভেন্টরি স্যার পণ্য ফেরত ইনভেন্টরি পাচ্ছি, পণ্যটা ঠিক ফেরত আছে, পাইতেছি। না এটা একটু একটু আমি স্যার লেট মি হেল্প ইউ। এটা টেল মি। আর আমি যখন স্যার সেলস কে এটা রিটার্ন হচ্ছে পাইলাম যে অ্যাসেট তখন আমার কে সেলস কমায় কমে দিচ্ছে, গেল। এটা আই থিংক কন্ট্রাক্ট। পার্শিয়ালি কারেক্ট। মেইন জিনিসটা হচ্ছে দেখেন, আমি যখন সেল করছি আই এম এফেক্টিভলি, ঠিক আছে, আই এম এফেক্টিভলি জেনারেটিং রেভিনিউ। সো এই রেভিনিউর বেসিসে আমার কস্ট অফ গুড সোল্ড, আমার গ্রস প্রফিট হয়ে যাচ্ছে, আজকে যেটা আপনারা শিখলেন কস্ট অফ সেলস এর যে পার্ট, ঠিক আছে। তো এই টাকাটা যে আমি সেল করলাম তার জন্য গ্রস প্রফিট রেকগনাইজ করেছি। এখন কথা হচ্ছে যে আজকে যে টাকাটা আমি যে পাবো না, যেটা কনফার্ম হলো, সেইটা আমি সেলসের সাথে অ্যাডজাস্ট করছি না, বিকজ এটা আমাকে অ্যাকাউন্টিং এর একটা কনসেপ্ট যেটা বলে অফসেটিং কনসেপ্ট ডাজ নট পারমিট। অফসেটিং কনসেপ্ট হচ্ছে যে আমার কোনো ইনকাম বা এক্সপেন্সের সাথে আমি নেট অফ আমাকে সবকিছুতে পারমিট করে না। দ্যাটস ওয়াই রিটার্নকে পারমিট করে, বিকজ দেয়ার অ্যান্ড দেয়ার আপনার অফসেটিং ইজ অ্যালাউড। মানে আমার সেলস জেনারেটেড, সেলস রিভার্সড, ঠিক আছে। কিন্তু এই কেসে আমি সেলস ক্রিয়েট করেছি, কিন্তু আমি এখানে সেলসকে রিভার্স করতে পারছি না, বিকজ অফসেটিং ডাজ নট অ্যালাউ রাইটিং অফ অফ ইরিকভারেবল ডেটস অ্যাজ অ্যান অফসেটিং কম্পোনেন্ট, ঠিক আছে। অ্যান্ড এটার আরো লজিক্যালি যদি বলি বোঝার জন্য, সেটা হচ্ছে আমি যখন সেলস করেছি করেছি, কিন্তু আমার যেটা যে ব্যাড ডেট হবে সেটা আমি অনেক পরে টের পাচ্ছি, সামটাইমস আফটার মাই ব্যালেন্স শিট ডেট। অ্যান্ড এখানে একটা জিনিস হচ্ছে কি, এই ইরিকভারেবল ডেট কিন্তু একটা আমার ম্যানেজমেন্ট ডিসিশনের কল, যে আমি ম্যানেজমেন্ট, আমার ম্যানেজমেন্ট বসে বসে আজকে ডিসাইড করতেছে যে আমি আজকে দেবাশিসকে আমি ক্রেডিট সেল করব, নোয়িং দ্য ফ্যাক্ট যে দেবাশিসের হয়তো পেমেন্ট আপনার বিহেভিয়ার রেশনাল না, ঠিক আছে। আমি হয়তো আহ, কি বলবো, কাউকে সেল করতে পারতাম যার পেমেন্ট হিস্ট্রি ভালো, বা হয়তো যার পেমেন্ট হিস্ট্রি ভালো তাকেও সেল করছি, দেবাশিসকেও সেল করছি। সো দিস ইজ মাই অবজেক্টিভ বা মাই অ্যাপ্রোচ, যেখানে আমি সবাইকে সেল করতেছি। সো আই শুড বি প্রুডেন্ট, ঠিক আছে। সো আমার অ্যাডমিনিস্ট্রেশন ইজ লুজ, যে আমি যাকে তাকে আর কি ক্রেডিট সেল করতেছি, ঠিক আছে। এই জন্য বিজনেস আপনাকে সবসময় চেষ্টা করে যে আপনার ডিসিশনের উপর বেস করে, আপনার অ্যাগ্রেসিভ পলিসির কারণে যদি আপনার টাকা যদি, কি বলি, যে ব্যাড ডেট যদি আপনার হয়ে যায়, তাহলে সেটাকে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসাবে তাকে অ্যাকাউন্ট ফর করবেন, অ্যান্ড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিবেন, আলাদা করবেন। আপনি যদি তাকে সেলসকে ডেবিট করে ফেলতেন, তাহলে সেলস যদি অফসেট হয়ে যেত, তাহলে কিন্তু আপনি কখনোই জানতেন না যে কত টাকার সেলস আপনি আজকে করেছেন, যেটা কিনা পরে এসে আবার সেলস রিভার্স হয়ে গেল ফর দিস কাইন্ড অফ ব্যাড ডেটস, যেখানে আপনাকে ম্যানেজমেন্ট ট্র্যাক করতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড আরো বড় কথা যেটা আমি বলি, যে কথাটা আসলে কোথাও উঠে আসে না, সেটা হচ্ছে সেলসের উপর আমার আউটপুট ভ্যাট হয়, ঠিক আছে। সেলসের উপর আমার যে ভ্যাটের যে চার্জেস গুলা থাকে, এগুলো আসলে এখন যেটা ম্যানিপুলেট করতে পারে মানুষ। সো দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, হচ্ছে যে আমি যখন সেল করব, সেলসকে আমি ক্রেডিট করব, অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করব। এই টাকা যদি আমি কখনো ফেরত না পাই, আমি ইরিকভারেবল ডেট এক্সপেন্স চার্জ করব, উইচ ইজ পার্ট অফ মাই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অ্যান্ড আমার অ্যাডমিনিস্ট্রেটিভের একটা পারফরমেন্স, একটা অ্যাপ্রেজাল ম্যাট্রিক্স, ঠিক আছে। সো দিস শুড নট বি নেটেড অফ উইথ সেলস, ঠিক আছে স্টুডেন্টস, আন্ডারস্টুড? ইয়েস স্যার। ইয়েস স্যার। গুড, ওকে। সো মুভিং অন, এটা গেল আমাদের। এইবার কথা হচ্ছে যে যেটা আপনাদেরকে বলছিলাম, যে কখনো যদি আমি আমার টাকা পেয়ে যাই কাস্টমার থেকে, ঠিক আছে, যে যে যাকে রাইট অফ করে দিয়েছিলাম, তার থেকে যদি কোনো টাকা কখনো রিকভার করি, তাহলে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হওয়া উচিত? ডেবিট রিকভার ডেট ক্রেডিট। ক্যাশ ডেবিট আর ইররিকভারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট। আচ্ছা, ওয়াই নট ট্রেড রিসিভেবল ক্রেডিট? স্যার ট্রেড ওটা তো আগে রিসিভেবল কে ক্রেডিট একবার করা হয়েছে। ক্রেডিট করে দেওয়া হয়েছে অলরেডি, এই বিকাশ জন্য গুড, হচ্ছে আরেকবার ট্রেড করবো না। রিসিভেবল অলরেডি ক্রেডিটেড স্যার। ভেরি গুড, ঠিক আছে।
এক্সেলেন্ট, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমি তো একবার ট্রেড রিসিভেবলকে নক অফ করে ফেলছি ইরিকভারেবল ডেট এক্সপেন্স দিয়ে, পরে যদি আমি টাকা পাই, ঠিক আছে, এই টাকাটা স্ট্রেইট আমার ওই যে আগে যে এক্সপেন্স চার্জ করেছি ওই এক্সপেন্সকে এবার ক্রেডিট করছি। সো ক্যাশ ডেবিট ইরিকভারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট হচ্ছে আমার। ওকে, এবার আমি বলি যে লেটস জাস্ট সে যে আমি আপনাদের 10 জনের কাছে ক্রেডিট সেল করেছি। এখন দেখা গেল যে আমি প্র্যাকটিসে দেখেছি এই 10 জনের মধ্যে থেকে বছর শেষে 2জন আমাকে টাকা দিতে পারে না। তাহলে দের ইজ আ হাই চান্স যে আমার মানে 10জন থেকে 2জনের যে ভ্যালু আছে সেই টাকাটা আমি হয়তো নাও পেতে পারি। সো সেটার জন্য আমি কি করি, বিং প্রুডেন্ট অ্যান্ড বিং প্র্যাকটিশনার্স অফ প্রুডেন্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট, আমরা যেটা করি যে একটা অ্যালাওয়েন্স ক্রিয়েট করি। ঠিক আছে, সো এই অ্যালাওয়েন্সটা কি হয়, আমি ফার্স্ট অফ অল যেটা করব, একটা এক্সপেন্স চার্জ করব, ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে আমি ডেবিট করব। ঠিক আছে, আর ওই দিকে কি আমি ট্রেড রিসিভেবলকে ক্রেডিট করব? না, অ্যালাউন্স অ্যালাউন্স ফর করব। রিসিভেবল। ভেরি অ্যালাউন্স গুড, গুলো ঠিক রাখবেন। আছে, আমার অ্যালাওয়েন্স ফর রিসিভেবলকে আমি এখানে এসে ক্রেডিট করব। এখন আমাকে বলেন হোয়াট কাইন্ড অফ আইটেম ইজ অ্যালাওয়েন্স ফর রিসিভেবল? স্যার, এটা একটা দায়। স্যার স্যার কন্ট্রা অ্যাসেট। কন্ট্রা অ্যাসেট। এই কন্ট্রা অ্যাসেট, এটা ঠিক আছে, এন্ড কন্ট্রা অ্যাসেটের কাজ কি, কন্ট্রার কাজ স্যার কি? অ্যাসেট কে অ্যাসেটকে হচ্ছে রিডিউস করা স্যার। কমিয়ে ফেলবে। রাইট, ঠিক আছে। সো যখন আমি আমার ব্যালেন্স শিট ড্র করব, আমি আমার কারেন্ট অ্যাসেটের যে ব্যালেন্সটা দেখাবো, কারেন্ট অ্যাসেটের ব্যালেন্সের মধ্যে আমি আমার ট্রেড রিসিভেবলের ব্যালেন্স থেকে আমি আমার এই অ্যালাউন্স ফর মাইনাস রিসিভেবল করে দেবে। ব্যালেন্সটাকে আমি ডিডাক্ট করব। ভেরি গুড, ঠিক আছে। এখন আমি আপনাকে বলি যে এইবার আমি আমার আরো অ্যাগ্রেসিভ একটা বিজনেস পলিসি নিলাম, যে আগে আমি 10 জনের কাছে সেল করতাম 1,000 টাকা, 2জন আমাকে টাকা দেয়নি, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 200 টাকা। এইবার দেখা গেল যে আমি আমার বিজনেস এক্সপ্যানশনের জন্য 15 জনের কাছে সেল করলাম। এখন 15 জনের কাছে সেল করতে গিয়ে হলো এমন লোকের কাছে সেল করে বেড়াচ্ছি যে যাদের ক্রেডিট রেটিং ভালো না। ঠিক আছে, সো আই ক্যান অ্যাজিউম অ্যান্ড এক্সপেক্ট যে নেক্সট ইয়ার হয়তো আমাকে 4জন টাকা দিবে না। সো দেয়ার ইজ আ হাই চান্স যেটা কিনা আগে 200 জন আমাকে টাকা নাও দিতে পারতো, সেটা হয়ে দাঁড়াচ্ছে এখন আমার 400 জন হয়ে দাঁড়াচ্ছে, মানে সরি 400 টাকা হয়ে দাঁড়াচ্ছে। সো তাহলে কি আমি কি বলতে পারি আমার অ্যালাউন্স বেড়েছে? জি জি স্যার। স্যার, ঠিক আছে, অবশ্যই সো স্যার। অ্যালাউন্স যদি আমার বেড়ে যায় তাইলে আমাকে এখন কি করতে হবে খেয়াল করে দেখেন। অ্যালাউন্স যদি আমার এক্সপেন্স বেড়ে যায় বাড়াতে। তাহলে সেটার জন্য আমাকে একটা চার্জ নিতে হবে, এন্ড এই চার্জটা আসবে আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে ডেবিট করে। এখন কত টাকা আমি ডেবিট করব, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার ছিল 200, হলো 400, তাহলে কত টাকাকে আমি চার্জ করব? স্যার আরো 200 টাকা চার্জ করবে নতুন করে স্যার এটা। গুড, 200 টাকা। ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট 200, আমার অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট আপনার 200। 200। এবার আমার অ্যালাউন্সের মানে ভ্যালু কত গিয়ে দাঁড়ালো টোটাল এই সেকেন্ড ইয়ারে এসে? 400। 400 টাকা দাঁড়াইল স্যার চারশো সেকেন্ড ইয়ারে টাকা এসে। ঠিক আছে। সো আমার কারেন্ট রিসিভেবল যদি হয় 50,000 টাকা, তাহলে আমি কত টাকা মাইনাস করব অ্যালাউন্স ফর রিসিভেবল দিয়ে তার সাথে? 400 টাকা। 400 টাকা, ঠিক 200 আছে। টাকা স্যার, 200, গুড, নতুন 200। হ্যাঁ, নতুন ব্যালেন্সটা আপডেটেড ব্যালেন্সটা আমার এখানে যাবে। এটা বলার আপনাদের কারণ আছে, অনেকে আছে যে ইনক্রিজ পোর্শনটাকে আপনার খালি মাইনাস করে, দ্যাট ইজ নট দ্য কেস। কারণ আপনার অ্যালাউন্স ফর রিসিভেবল হচ্ছে সবসময় আপনার ব্যালেন্স শিট ফিগার, সেটা সবসময় আপনার অ্যাডিশন করে, অ্যাকুমুলেট করে। আর যেটা ইরিকভারেবল ডেটস এক্সপেন্সের যেটা ফিগার সেটা হচ্ছে পিএনএল এর ফিগার, অ্যান্ড পিএনএল এর ফিগার সবসময় আপনার ফর দ্য ইয়ার চার্জ হয়। সো আমি যদি ইয়ার টুতে এসে যদি আমি ইরিকভারেবল ডেট এক্সপেন্স যদি আমি দেখতে চাই তাহলে কত টাকা চার্জ হতো? দুইশো তো টাকা স্যার নতুন করে স্যার 200 টাকা হইতো স্যার। স্যার পিএল আমরা 200 টাকা চার্জ করবো, আর যদি আর ব্যালেন্স শিটে আমরা 400 টাকা দেবো। 400 টাকা দেখাবো। 400 টাকা গুড, স্যার, 400 টাকা। আচ্ছা, এবার দেখা গেল আমি বুঝে গেলাম যে আমার বিজনেস মডেলে এইভাবে চলবে না। আমার যে হারে ইরিকভারেবল ডেটস হবে বা আমার যেভাবে প্রভিশন নিতে হচ্ছে এটা আমার জন্য সাস্টেনেবল না। সো আমি যেটা করলাম এইবার আমি আরো প্রুডেন্ট বিজনেস করলাম। থার্ড ইয়ারে এসে আমি যেটা করলাম যে কম লোকের কাছে সেল করব যাদের ক্রেডিট ওয়ার্দিনেস ভালো। ঠিক আছে, আমি দেখা গেল যে এবার 8 জনের কাছে সেল করব, এন্ড 8 জনের কাছে সেল করতে গিয়ে দেখা গেল যাদের ক্রেডিট রেটিং সবার ভালো। বাট ডাজ দিস মিন যে আমার অ্যালাউয়েন্স রাখতে হবে না? নো স্যার। না স্যার, না স্যার, রাখতে হবে রাখা লাগবে। অবশ্যই স্যার। অবশ্যই রাখতে হবে। কিছু তো হইলেও আপনি রাখতে হবে স্যার। জি যেমন স্যার। আমি একটা কথা বলি, আমাদের ব্যাংকের কেসেও বলি, আমরা ব্যাংকে যেই সব কাস্টমার যাদের 100% যাদের ট্র্যাক রেকর্ড ভালো তাকেও আমরা 1% প্রভিশন রাখি। দিস ইজ গুড প্র্যাকটিস, ঠিক আছে। সো এই জন্য একটা গুড কথা লোন, যদি আপনাকে আমি, ইয়েস রুহি, গুড লোন বলে স্যার, গুড লোন। হ্যাঁ, গুড লোন গুড যেটাকে লোনের আমরা 1%। আনক্লাসিফাইড বলি। ঠিক আছে, সরি রুনা, আমি মানে আই গট মিস্টেকেন। সো যেটা ওকে বলছিলাম স্যার। যে আজকে যদি আমার পোর্টফোলিওতে আমি যদি অনলি ভালো কাস্টমারকে যদি আমি ক্রেডিট ফ্যাসিলিটি দেই, সো
তাহলে কি আমি তাকে অ্যালাউন্স রাখবো? না, আমি অ্যালাউন্স রাখবো, কিন্তু সে অ্যামাউন্টটা কমে আসবে। সো এবার যখন আমি 8টা কাস্টমারকে আমি ক্রেডিট সেল করি, লেটস জাস্ট সে আগে আমার অ্যালাউন্স ছিল 400 টাকা, এখন দেখা গেল যে আমার অ্যালাউন্স কমে আসতেছে 150 টাকাতে অনলি। ঠিক আছে, 400 টাকা থেকে 150 টাকা আমার অ্যালাউন্স কমে আসছে। ঠিক আছে, সো সেইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে আমার? একবার রিভিউ 250 টাকা করে আমার কমে আসলো আমার অ্যালাউন্স। তাহলে অ্যালাউন্স কমে আসলে আমরা কি করি? অ্যালাউন্স ফর অ্যালাউন্স রিসিভেবলকে ডেবিট করব। ডেবিট করবো আর ডেট অ্যালাউন্স ক্রেডিট করব। রিকর্ডেড। কাকে ক্রেডিট করব? কাউকে এখানে ক্রেডিট, কোনো অ্যালাউন্স কোনো ক্রেডিট হবে না। ঠিক আছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। যখন আমার মানে অ্যালাউন্স বেড়ে যায়, তখন আমি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি করি? ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে ডেবিট করি, আর ক্রেডিট করি হচ্ছে অ্যালাউন্সকে। Yes, sir. ঠিক আছে, আর যখন আমার অ্যালাউন্স কমে যাবে তখন আমি কি করব? তো উল্টা যাবে তখন। ডেবিট আর ইরিকভারেবল ডেট গুড, এক্সপেন্স ক্রেডিট। ভেরি গুড। ঠিক আছে, এই তো, এই কনসেপ্ট যার থাকে, যার জানা থাকে, এই 4টা অ্যাকাউন্টিং এন্ট্রি দিয়ে আপনি পুরা এই ইরিকভারেবল ডেটস এর অঙ্ক যা আসে সবকিছুর বিশ্বজয় করতে পারবেন। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে কিছু সামে নিয়ে যাব, এইবার স্ট্রেট টু বিজনেস, আর কোনো কথা না। ওকে, বইতে যাই। এতটুকু কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে স্টুডেন্টস? নো স্যার। নো গুড। স্যার। আপনাদেরকে মানে ফ্র্যাঙ্কলি বলি, ক্লাসটা যে লম্বা হয়, দিস ইজ মানে নট টু মাই লাইকিং। আসলে মানে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, কারণ এত কন্টেন্ট, এগুলো আসলে মানে আপনার অ্যাডিকুয়েটলি শেষ করা খুব কঠিন। আচ্ছা, একটা ইয়েতে চলে যাই, স্ক্রিনে। ঠিক আছে, আই উইল বি ব্রিফ। আমি 3টা সাম দেখাবো যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে। গেল কোথায় আমার এটা? একটা সেকেন্ড, গিভ মি আ মিনিট। ঠিক আছে, ফিফো F4 পার্ট শেষ। ঠিক আছে, দিস ইজ দ্য পার্ট 2 অফ দ্য বুক, হোল্ড অন আ বিট, একটু বিয়ার করেন। আচ্ছা, দেখেন আমি এটা চেক করে দেখেছি যে এই বইতে আপনাদের একটা চেঞ্জ আছে আগের বইয়ের থেকে, যে এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স আপনাদের রিমুভড হয়ে গেছে। ঠিক আছে, আগে একটা এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে একটা ওয়ার্কআউট ছিল, ওটা এখন আর নাই আপনাদের জন্য। আচ্ছা, সো আমরা যদি একটা একটা করে সামে টার্গেট করি। প্রথমত, আমার ওয়ার্কড এক্সাম্পলে বলছে যে আপনার যদি ইরিকভারেবল ডেটস হয় স্টুডেন্টস, তাহলে আমরা তাকে রিসিভেবল ব্যালেন্সের সাথে কি করি? স্ট্রেইট ইরিকভারেবল ডেটস, এই রিসিভেবল স্যার আর কমাই পাবেন দেই না, স্যার, মাইনাস করে আপনার মাইনাস দিই। করে রিসিভেবল দিই। ব্যালেন্স থেকে তাকে মাইনাস করে দিবেন। তাইলে স্টুডেন্টস একটা জিনিস কি খেয়াল করতে পারছেন, যে ট্রেড রিসিভেবলের যে ব্যালেন্সটা থাকে তার সাথে আমরা প্রথম কাকে ডিডাক্ট করি? ইরেকভারেবল গুড, স্যার। ইরিকভারেবল ডেটস এর যে ব্যালেন্সটা, ঠিক আছে, সেটা কিন্তু আমার টি অ্যাকাউন্টেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে আসে সে। সো মার্ক মাই ওয়ার্ডস, এক্সামে যদি কখনো নোটসে দেখেন যে ইউজুয়ালি তো আমরা পরে টের পাই যে আমাকে এই কাস্টমার টাকা দিবে না, যে আমার অ্যাকাউন্টিং পিরিয়ড ক্লোজ হওয়ার পরে জানতে পাচ্ছি। সো নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যখন আপনি দেখবেন যে ইরিকভারেবল ডেটস, তখন আপনি কি করবেন? আপনার এক্সামে যে ট্রেড রিসিভেবলের যে ব্যালেন্সটা আপনার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, যে অ্যামাউন্টটা দেওয়া আছে, তার থেকে কি করবেন? ইরিকভারেবল ডেটস এর অ্যামাউন্টকে মাইনাস ডিডাক্ট করে বাদ দিব। করবেন। দেব। ঠিক আছে, আর ওইদিকে ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে কি করবেন? প্রফিট অ্যান্ড লসে তাকে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে তাকে রেকগনাইজ করবেন। ঠিক আছে, আর ওই যে অ্যালাওয়েন্সের যে পার্ট আছে, যদি আপনাকে বলে অ্যালাওয়েন্স ছিল 100 এখন হয়ে গেল 200 টাকা, তাহলে এই যে অ্যালাওয়েন্স যে বেড়ে গেল 200 টাকা, মানে বেড়ে হয়ে দাঁড়ালো 200 টাকা, খেয়াল করেন আমার ওয়ার্ডটা, বেড়ে হয়ে দাঁড়ালো 200 টাকা, তাইলে আপনার যে রিসিভেবল ব্যালেন্সেস তার থেকে প্রথমে বাদ যাচ্ছে কি? ইরিকভারেবল ডেটস। তারপর তার কাছ থেকে কি বাদ যাচ্ছে? অ্যালাওয়েন্স ফর অ্যালাউন্স। রিসিভেবল ডেটস। ঠিক আছে, এন্ড সেটা কত টাকা বাদ যাচ্ছে? ওই যে অ্যাকুমুলেটিভ 200। অ্যালাউন্স ব্যালেন্সটা। বাদ যাবে 100 টাকা। ঠিক আছে, এইটাই ছিল আমার আগের কনসেপ্টের সাথে এই কনসেপ্টের কিছু গ্যাপ। ওকে, বা আন্ডারস্ট্যান্ডিংটা আমি লিংক করে দিলাম। এবার দেখেন, যা দেখবেন সব পারবেন। ওয়ার্কড এক্সাম্পল, ইরিকভারেবল ডেট সাবসিকুয়েন্টলি রিসিভড। ওকে, তো প্রথমত হচ্ছে যে আপনার বিজনেসে একটা ইরিকভারেবল ডেটস হয়েছে আর কি। ঠিক আছে, আপনার ট্রেড রিসিভেবল 500 টাকা একটা ক্রেডিট কাস্টমার
সে আপনাকে চিঠি দিয়ে জানিয়েছে যে এই টাকাটা সে দিতে পারবে না কারণ সে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। ওকে, তাহলে আপনি ইনিশিয়াল অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি করেন? এই ব্যাড ডেটটা রেকগনাইজ irrecoverable করবেন। debts ইয়েস, এটার শোনেন, হচ্ছে ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট, ট্রেড রিসিভেবল ক্রেডিট। ঠিক আছে, এখন আপনাকে সে কি করলো, 12 ফেব্রুয়ারি 2007 মানে পরের বছরে গিয়ে সে আপনাকে জানালো যে আপনি এই টাকাটা আপনি পেয়ে গেলেন আপনি ওই কাস্টমারের কাছ থেকে যে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। তাহলে আপনি এখন কি করবেন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? cash ক্যাশ debit ডেবিট। irrecoverable ডেট cash এক্সপেন্স debit ক্রেডিট। গুড, ঠিক আছে, এই তো জিনিসগুলো এটাই। এইবার একটা পয়েন্ট আছে যেটাকে আমরা ডিসঅনার চেকের একটা গল্প আছে, যে আজকে যদি আমি দেবাশিসের কাছ থেকে আমি দেবাশিসকে ক্রেডিট সেল করেছি, সে যদি আমাকে চেক দেয়, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? স্যার ক্যাশ ক্যাশ এট ব্যাংক ব্যাংক ডেবিট, ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস আর ডেবিট রিসিভেবল ক্রেডিট। রিসিভেবল। ঠিক আছে, এখন দেবাশিস যে টাকাটা আমাকে দিয়েছে, সেই চেকটা দিয়েছে, সেই চেকটা আমি ব্যাংকে জমা দেওয়ার পর দেখলাম যে দেবাশিসের অ্যাকাউন্টে অ্যাডিকুয়েট ফান্ড নাই, চেকটা ডিসঅনার্ড হয়ে গেছে। সো ডিসঅনার্ড চেক যদি হয়, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? ট্রেড রিসিভেবল ডেবিট আর ক্যাশ এট রিভার্স ব্যাংক হয়ে যাবে, ক্রেডিট। যা হয়েছিল ওইটা এক্সেলেন্ট, রিভার্স হয়ে ঠিক যাবে। আছে। এখন আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ডিসঅনার এই ইরিকভারেবল ডেটের যে সামগুলা পাবেন সেখানে মাঝে মধ্যে আপনাদেরকে মিসগাইড করার জন্য মাঝে মধ্যে বলবে যে ডিসঅনার চেক হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনাকে কনফার্ম করে বলবে যে দিস কাস্টমার হ্যাজ বিকাম ব্যাংক্রাপ্ট, আনএবল টু পে, ঠিক আছে, বা এখান থেকে নো লঙ্গার পেমেন্ট ইজ মানে ভায়াবল, এই টাইপের কথাগুলো যদি না থাকে, তাহলে কখনো ডিসঅনার চেককে আপনারা ব্যাড ডেট হিসাবে বা ইরিকভারেবল ডেট হিসাবে রেকগনাইজ করবেন না। দ্যাটস মাই মানে মেসেজ টু ইউ। ঠিক আছে, একেবারে স্পেসিফিক্যালি বুঝছো, মাঝে মধ্যে দেখবেন ইরিকভারেবল ডেটের সামনে ডিসঅনার চেক থাকবে। সো ডিসঅনার চেক হলে ইওর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইজ ট্রেড রিসিভেবল ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, এইটাই। ওকে, আচ্ছা, এইবার okay আপনাকে অ্যালাউয়েন্সের, ইয়েস এনি কোশ্চেন? sir আচ্ছা, অ্যালাউয়েন্সের একটু আগে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দেখিয়েছি আপনাদেরকে যেটা আছে। এবার আমরা সামটা দেখবো। এই যে রিকভারেবল ডেট এক্সপেন্সকে আমরা ডেবিট করি, অ্যালাউয়েন্স ফর রিসিভেবলকে ক্রেডিট করি, সেটা হচ্ছে যত টাকা আমার ইনক্রিজ হয়েছে সেই অ্যামাউন্টকে আমি নিয়ে আসি, তারপর হচ্ছে আমি যত টাকা ইকুইভ্যালেন্ট সেই অ্যামাউন্ট আর কি আমার। আর যেটা এখানে বলা আছে যে আমার যখন অ্যামাউন্ট বাড়ে তখন আবার ইরিকভারেবল এক্সপেন্সকে ডেবিট করি, অ্যালাউয়েন্সকে আমরা ক্রেডিট করি। যদি কমে আসে তখন অ্যালাউয়েন্স ফর রিসিভেবলকে ডেবিট করব আর ক্রেডিট করবো হচ্ছে রিকভারেবল ডেট এক্সপেন্সকে। এই কথাগুলাই এখানে বলা আছে। ঠিক আছে, আমরা বইয়ের এই সামটা দেখি, সেকেন্ড ওয়ান, সহজ। ঠিক আছে, বিজনেস ক্রেডিট সেল করেছে 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা যদি ক্রেডিট সেল করে, ঠিক আছে, এই 3 লাখ টাকা ক্রেডিট সেল করা মানে হচ্ছে আমার অ্যাকাউন্টস রিসিভেবল কত, 3 লাখ টাকা। ঠিক আছে, আর রাইটস অফ ইরিকভারেবল ডেটস অফ 6,000 টাকা। সো 6,000 টাকা যদি আমি ইরিকভারেবল ডেট হিসাবে আমি রাইট অফ করে ফেলি, তাহলে আমার কত টাকা বাকি থাকে ট্রেড রিসিভেবলে? 2,44,000। 2,94,000। ঠিক আছে, 2,96,000 না, 2,44,000। নিরানব্বই। ওকে, এইটা যে কাস্টমারের কাছ থেকে আপনি যদি, আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু রিফ্রেশ করে আবার আসি। ওকে, লেট মি হেল্প ইউ। সো এটা হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম ক্রেডিট কাস্টমার। আপনি ক্রেডিট সেল করছেন 3,06,000 টাকা আর পাচ্ছেন না, আপনি কাস্টমারের কাছ থেকে ক্যাশ পেয়েছেন 2,44,000। তাহলে আমি যদি 3 লাখ ক্রেডিট সেল ধরি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ট্রেড রিসিভেবলস, তারপর আমি কাস্টমারের কাছ থেকে ক্যাশ পেয়েছি কত, 2,44,000, তাহলে আমার বাকি থাকে 56,000। 56,000। ঠিক আছে, 56,000 আমার বাকি থাকে, কিন্তু 56,000 কি আমি আমার ট্রেড রিসিভেবল দিয়ে শেষ করবো? নো, আমাকে দেখতে হবে আমার কোনো ইরিকভারেবল ডেটস আছে কিনা, অ্যান্ড দ্যাট অ্যামাউন্টস টু 6,000 টাকা। দ্যাটস ওয়াই আমি 56,000 থেকে যখন ইরিকভারেবল ডেটসকে বাদ দিব, আই এম গেটিং মাই ব্যালেন্স অফ 50,000 টাকা। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ট্রেড রিসিভেবল ব্যালেন্স, আউটস্ট্যান্ডিং ফিগার, খেয়াল করেন, বাট দিস ইজ নট মাই ফাইনাল ব্যালেন্স। আমাকে এখন বলা হয়েছে যে আমার ট্রেড রিসিভেবলের যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে তার উপর 10% অ্যালাউয়েন্স রাখতে বলা হয়েছে। সো 50,000-এর 10% কত? 5,000 5,000 স্যার। 5,000। ঠিক আছে, এই 5,000 টাকাটা কি, আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি, এটা জিনিসটা কি ক্রিয়েট করলাম, আমি আমি অ্যালাউয়েন্স ক্রিয়েট করলাম। অ্যালাউন্স ক্রিয়েট করি স্যার। ঠিক আছে, সো অ্যালাউয়েন্সের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়? স্যার এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল হ্যাঁ, ডেট ক্রেডিট। ইরিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট 5,000, আর আর ওইদিকে অ্যালাউন্স হচ্ছে ফর আমার অ্যালাউন্স ফর রিসিভেবলস হচ্ছে ক্রেডিট 5,000। ক্রেডিট ঠিক আছে, এইটা। তাহলে আমরা এই সামে একটা জিনিস খেয়াল করেছি, আমার ডাইরেক্ট রাইট অফ হয়েছে কত টাকা? 6,000 টাকা 6,000 স্যার। টাকা। 6,000 স্যার। অ্যালাউয়েন্স ক্রিয়েট করেছি কত টাকা? 5,000। 5,000 5,000। আচ্ছা, ইরিকভারেবল ডেট এক্সপেন্স তাহলে কত টাকা রেকগনাইজ করব? 11,000 টোটাল 11,000। 11,000 টাকা। গুড,
এই তো ধরে ফেলতেছেন জিনিসগুলো, ঠিক আছে। সো ইরিকভারেবল ডেট এক্সপেন্স হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট রাইট অফ, আরেকটা হচ্ছে আমি যে অ্যালাউয়েন্স ক্রিয়েট করেছি। সো ইরিকভারেবল ডেট এক্সপেন্স 11,000 টাকা, আর তাকে প্রথম ক্রেডিট হচ্ছে তার ওই যে যেই 6,000 টাকা কনফার্ম পাবো না, সেটা ট্রেড রিসিভেবল ডেবিট, আর ওইদিকে অ্যালাউয়েন্স ফর রিসিভেবল ক্রেডিট। কিন্তু স্টুডেন্টস খেয়াল করবেন, আমার ট্রেড রিসিভেবলের ব্যালেন্স কততে গিয়ে আমি ফাইনাল করেছিলাম? 50। 6,000 50,000। 50,000 50,000। দেখেন আমি একটা কথা বারবার বলি, আমি কিন্তু কখনো যখন অ্যালাউয়েন্স ক্রিয়েট করি, সেটা কিন্তু আমি কখনো ট্রেড রিসিভেবলকে আমি ক্রেডিট করব না। ইজ দিস স্টেটমেন্ট ক্লিয়ার টু ইউ? Yes, sir. জি স্যার। গুড। তাই বলে কি আমি তাকে কোনো অ্যাডজাস্টমেন্ট করব না? সেটা তো হবে না। আমি যখন ব্যালেন্স শিটে প্রিপেয়ার করব, আমার ব্যালেন্স শিটে ট্রেড রিসিভেবলের ব্যালেন্স দেখাবো কত? আমাকে 50,000ই 50। দেখাতে হবে। হুইচ মিনস আমি একটা কনক্লুড করি যে আমার ট্রেড রিসিভেবল আফটার অ্যাডজাস্টমেন্ট অফ ইরিকভারেবল ডেটস সবসময় আমার ব্যালেন্স শিটে আসবে। তারপর তার থেকে ডিডাক্ট করব যেটা আমার অ্যালাউয়েন্স আছে সেটা, অ্যান্ড দ্যাট উইল বি মাই ক্যারিং অ্যামাউন্ট অফ ট্রেড রিসিভেবলস ইন মাই ফাইন্যান্সিয়াল পজিশন, হুইচ তো ইজ তাহলে 45,000। আমরা কি এটাকে নেট রিসিভেবল বলতে পারি? নেট রিসিভেবল, ইয়েস, এটাই। ঠিক আছে, ওয়ার্কড এক্সাম্পল খুব সহজ। এটা এটা 3 বছরের হিসাব দিয়ে বইতে আছে, ঠিক আছে, একটু দেখে নিন। এটা আমি দেখাই দিই জিনিসটা। এটা বিজনেসের গ্রস প্রফিট দেওয়া আছে, ঠিক আছে। তারপর আপনাকে, আচ্ছা দেখেই বলি, জাস্ট মানে ধরার চেষ্টা করেন জিনিসগুলো কি চাচ্ছে। যে একটা বিজনেস, সে হেলথ শপ আর কি, হেলথ ফুড শপ, ওকে। সে বিজনেস স্টার্ট করেছে আপনার 1 জানুয়ারি 2001, তার মানে তার প্রথম বছরই হচ্ছে 2001, তার কোনো অ্যালাওয়েন্স নাই, ঠিক আছে। সো ক্রেডিট ফ্যাসিলিটি সে অফার করে, 200 টাকা পর্যন্ত আর কি গুডস ক্রেডিটে বেচতে পারে আর কি, মানে সে পারমিট করে, ঠিক আছে। সো ক্রেডিট সিস্টেম থাকার কারণে তার ব্যাড ডেটস বেড়ে গেছে, উইচ ইজ ভেরি নর্মাল। সো এই কারণে আমরা এই অঙ্কটা করতে বসছি। সো ইয়ার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে আমার গ্রস প্রফিট 27,000, ঠিক আছে। আমার ইরিকভারেবল ডেটস কত স্পষ্ট বলে দিয়েছে, 8,000 টাকা, ঠিক আছে। তারপরের ইয়ার, তারপর আমরা দেখতে পাচ্ছি ডেট ওউড বাই কাস্টমার্স অ্যাজ এট 31 ডিসেম্বর 2001। এইটা কি? এটা হচ্ছে আমার ট্রেড রিসিভেবল ব্যালেন্স স্টুডেন্টস, ঠিক আছে। আর অ্যালাওয়েন্স ফর রিসিভেবল হচ্ছে 1,000 টাকা। এখন যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি স্টুডেন্টস, আমার ব্যালেন্স শিটে কত টাকা আমি শো করবো অ্যাজ ট্রেড রিসিভেবলস? 39,000 স্যার। 40। এক্সেলেন্ট, ঠিক আছে। আর নেট রিসিভেবলস কত হবে? স্যার 31। 30,000, 31,000। কত? 31,000 স্যার। হরিবল, এই সব ভুল কেন করেন? আপনার ডেট ওউড বাই, 39,000 হবে। হ্যাঁ, 39,000, ওকে। স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা আবার আসতেছি, আমি আপনাদেরকে দেখাই, অ্যান্সারে চলে যাই। লেটস হ্যাভ আ লুক। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আপনার কি থাকে স্টুডেন্টস? ইরিকভারেবল ডেটস থাকবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমার অ্যালাউয়েন্স যদি বাড়ে বা কমে, সেটা আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্সের একটা পার্ট হিসাবে থাকবে, ঠিক আছে। সো আমার ফার্স্ট ইয়ারে আমার ইরিকভারেবল ডেটস কত? 8,000। 8,000, ঠিক আছে। আমার অ্যালাউয়েন্স কত হলো? আমি প্রথম বিজনেসে সেট করলাম অ্যালাউয়েন্স, ঠিক আছে, এটাই আমার ইনিশিয়াল ইয়ার, কত টাকা? 1,000। আচ্ছা, এবার যদি আপনাদেরকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে বলি স্টুডেন্টস, আমাকে বলেন তো এটা কি করবেন, ডেবিট ক্রেডিট? গ্রস প্রফিট ইরিকো, থেকে হচ্ছে বাদ নো দিব নো নো নো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট জাফরিন। স্যার ইরিকভারেবল ডেট এক্সপেন্স কত? অ্যালাউন্সের জন্য অ্যালাউয়েন্স না, স্যার 8,000। বোথ, স্যার বোথ। ইরিকভারেবল ডেটস এক্সপেন্স ডেবিট আর হলো অ্যালাউন্স ফর অ্যালাউন্স রিসিভেবল ফর ক্রেডিট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, 1,000 আমি টাকা। বলছি একদম কম্পোজিট একটা ইয়ে, ঠিক আছে। আমি জানি আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্স 8,000, অ্যালাউয়েন্স ক্রিয়েট করেছি 1,000, তাহলে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে ইরিকভারেবল ডেট এক্সপেন্স 9,000 টাকা, ঠিক আছে। অ্যালাউয়েন্স ফর রিসিভেবল ক্রেডিট 1,000 টাকা, আর ওইদিকে আমার যেটা ট্রেড রিসিভেবল সেটা হয়ে যাবে আপনার ক্রেডিট 8,000 টাকা। এটা কি ক্লিয়ার? এটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ইয়েস। সব অ্যাঙ্গেলে আপনাদেরকে এটা ক্লিয়ার করতে চাচ্ছি জিনিসটা, ওকে। সো আমাকে এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হচ্ছে একদম ডাইরেক্ট রাইট অফ বাবদ 8,000 টাকা, আর একটা অ্যালাউয়েন্স ক্রিয়েট হলে তো আমরা জানি প্রফিট আমার কমে যায়, ঠিক আছে। সো দিস ইজ ইট, এই গেল। আর ওইদিকে আমার ব্যালেন্স শিটের দিকে যদি আমি তাকাতে চেষ্টা করি, আমার ব্যালেন্স শিটে এখানে যদি বলি আমার রিসিভেবলস কত আছে? 40,000 টাকা স্টুডেন্টস। কারণ এই 40,000 কিন্তু আমার রাইট অফ হয়ে আসা, ইরিকভারেবল ডেটস অ্যাডজাস্ট করার পর।
আর অ্যালাউন্স করব আমি 1,000 টাকা। এটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা? এইটাই মিস্টেক করে আমাদের স্টুডেন্টরা। তারা মনে করে যে আমার ট্রেড রিসিভেবলের যে ব্যালেন্সটা যেটা আছে সেটার মধ্যে রাইট অফ আমার অ্যাডজাস্টমেন্ট স্যার হয়নি, আমি কিন্তু আপনি ভাবছিলাম যদি ওপেনিং ব্যালেন্স ছিল স্যার। ইয়েস ইমতিয়াজ। স্যার আমি ভাবছিলাম 40,000 যেটা ছিল ওটা ওপেনিং ব্যালেন্স ছিল, ওই যে আচ্ছা 31 এই ডিসেম্বরটা খেয়াল করি নাই। হ্যাঁ রাইট, এই জন্য বলি এটা খেয়াল করবেন যে ডেটস ওড বাই কাস্টমার্স অ্যাজ এট 31 ডিসেম্বর 2001। তারপরও বলি, আপনি যখন সিনারিও বেসড কোশ্চেন করবেন, যদি নোটসে থাকে, নোটসে যদি আপনাকে নোটসে থাকা মানে কি, তার মানে হচ্ছে ওই যে ব্যাড ডেটস যেটা আছে সেটা কিন্তু আপনার রিসিভেবল এখন অ্যাডজাস্ট হয়নি, তখন আপনি রিসিভেবল ব্যালেন্সের সাথে ওটাকে অ্যাডজাস্ট করে নেবেন কিন্তু। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি না বলা থাকে, আপনাকে ডেটস ব্যালেন্স বলা আছে 31, তার মানে এগুলো সব রাইট অফ অ্যাডজাস্ট করে আছে। রাইট অফ অ্যাডজাস্ট করার পর আপনি খালি অ্যালাউন্সকে এখন ডিডাক্ট করবেন। অল অফ মাই স্টুডেন্টস, ইজ দিস ক্লিয়ার টু ইউ? Yes, sir. আচ্ছা, পরের বছরে গিয়ে দেখছি আমার ইরিকভারেবল ডেটস এবার গিয়ে দাঁড়ালো কত? 10,000 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমার অ্যালাউন্স এখন কত গিয়ে দাঁড়ালো? 1,250। তাইলে আমার অ্যালাউন্স বাড়লো কত? 250 250। ভেরি গুড, ঠিক আছে। তাইলে আমি যখন প্রফিট অ্যান্ড লস করব, আমি অ্যালাউন্স হিসাবে কত টাকা আমি চার্জ করব? 250 টাকা। 250 ভেরি গুড, এটা কেউ 1,250 করেন না, ঠিক আছে। তাইলে আমি যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চার্জ করি, আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্স হচ্ছে 10,000 টাকা, আর ওইদিকে হচ্ছে আমার অ্যালাউন্স ওই যে ইনক্রিমেন্টালি বাড়ছে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 250 টাকা, ঠিক আছে। আর ওইদিকে যখন আমি ব্যালেন্স শিট প্রিপেয়ার করব, আমার 50,000 টাকা হচ্ছে রিসিভেবলস, আর অ্যালাউন্স সবসময় আমি করি আমার অ্যাকুমুলেটিং পুরোটাই ব্যালেন্স হচ্ছে বাচ্চা। হুম 1,250, ঠিক আছে। লাস্ট ওয়ান, এবার হচ্ছে একটা ডিক্রিজ। ডিক্রিজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এবার আমি আমার বিজনেস প্র্যাকটিস ভালো করেছি, ঠিক আছে। সো বিজনেস প্র্যাকটিস ভালো হলে আমার অ্যালাউন্স কমে আসে, অ্যান্ড অ্যালাউন্স কমে আসার প্রুফ হচ্ছে, প্রথমত হচ্ছে আমার ইরিকভারেবল ডেটস এবার মাত্র 7,000 টাকা, আমার ডেট ওড বাই কাস্টমার কারণ ক্রেডিট সেল করেছি কম, আর অ্যালাউন্স এখন 1,250 থেকে হয়ে দাঁড়াচ্ছে আপনার 800 টাকা, তার মানে 450 টাকা কমে গেছে। অ্যান্ড আমরা জানি যে 450 টাকা যদি অ্যালাউন্স কমে যায়, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবিট আর Account হচ্ছে রিকভারেবল লস ডেট। ফর গুড, ডেবিট আর হচ্ছে ইররিকভারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট। ক্রেডিট, ঠিক আছে, এক্সেলেন্ট, ঠিক আছে। 450 এখন আমি যদি দেখি আমার ইরিকভারেবল ডেট যেটা ডাইরেক্ট রাইট অফ 7,000, আর ওইদিকে আমার যেহেতু ডিক্রিজ হয়েছে সেটাকে আমি 450 আমি এখানে মাইনাস করে দিয়েছি, ঠিক আছে। কমে গেছে, আমার এক্সপেন্স কমে গেছে, রিভার্স হয়েছে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমি যখন ব্যালেন্স শিটে যাব, আমার 30,000 টাকা ছিল রিসিভেবল, আমি তার থেকে অ্যালাউন্সকে এবার মাইনাস করব, যেটা আমার ফাইনাল ব্যালেন্স থাকছে 800 টাকা। দ্যাট ইজ ইট। আর কি আছে? আর রিকভারেবল ডেটস, ট্রেড রিসিভেবল, ইটস দ্য সেম থিং। ইন্টারাক্টিভ কোশ্চেনটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা দেখে নিন, এটা খুবই সহজ। আগের সামটাই একটু আমাদের ক্রিটিক্যাল ছিল। ওকে, এখানে বারবার রিপিট করে করে দেখাচ্ছে আপনার অ্যালাউন্স বাড়লে আপনি কি করেন, ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে ডেবিট করে অ্যালাউন্স ফর রিসিভেবলকে ক্রেডিট করেন, আর কমে গেলে অ্যালাউন্স ফর রিসিভেবলকে ডেবিট করে ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে আপনি ক্রেডিট করছেন, ঠিক আছে। এই জিনিসগুলাই এখানে আসছে আমাদের। সো আই থিঙ্ক দ্যাট ইজ ইট। ইন্টারাক্টিভ আর কিছু এখানে নাই। এখানে ট্রায়াল ব্যালেন্সের একটা সাম দিয়ে আমি শেষ করব স্টুডেন্টস, আর টর্চার করছি না আপনাদেরকে, কারণ এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি আমি ছেড়ে দিতাম, কারণ এক্সামে এই টাইপের জিনিস পাবেন যে আপনাকে একটা এরকম ট্রায়াল ব্যালেন্স দেবে, ঠিক আছে। যখন সিনারিও বেসড কোশ্চেনে পাবেন, খেয়াল করবেন ফিগারগুলা, ঠিক আছে। ওয়্যার ইজ মাই ট্রেড রিসিভেবলস, এই হচ্ছে আমার ট্রেড রিসিভেবলের ফিগার, ঠিক আছে। তারপর আপনাকে দেখতে হবে ওয়্যার ইজ মাই অ্যালাউন্স, অ্যালাউন্সের ঘর কোথায়? এই যে দিস ইজ মাই অ্যালাউন্স ফর রিসিভেবল, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে? আমি একটা একটা খুলে খেয়াল করে দেখি, অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড দের ইজ আ ডেট অফ 695 টু বি রিটেন অফ। স্টুডেন্টস এবার আমাকে বলেন, এই যে ট্রেড রিসিভেবল 8622 আছে, তার ভিতর কি 695 আছে না নাই? নাই। নেই। এবার এক্সেলেন্ট, নাই। ঠিক আছে। তাহলে আপনি এখন তাকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি করবেন? ফার্স্ট, রিসিভেবল কমবে স্যার, আর হ্যাঁ ইনকাম অ্যাকাউন্টিং এক্সপেন্স স্টেটমেন্টে ট্রিটমেন্ট ডেবিট বলেন হবে, টু আর থ্রি। হচ্ছে রিকভারেবল ডেট এক্সপেন্স ডেবিট আর ট্রেড রিসিভেবল ক্রেডিট ভেরি গুড, নাম্বার ওয়ান। 695। হ্যাঁ 695, অ্যান্ড আপনি যখন তাকে ওয়ার্কিং করবেন, আপনার এই 8622 থেকে এই 695 কমে আসবে। ওকে, আচ্ছা। অফ দ্য রিমেইনিং রিসিভেবলস, এইবার an allowance totaling 250 is required to reflect the probability of non-payable of debts। আচ্ছা, এখন আমরা একটা জিনিস যদি খেয়াল করে দেখি, আমার অ্যালাউন্স ছিল কত? 350। এখন বলতেছে অ্যালাউন্স কত দরকার? 250 গুড। তাহলে আমি কি দেখতে পারতেছি আমার অ্যালাউন্স বাড়লো না কমলো? কমছে কমলো। কমে গেছে স্যার। কমলো।
তাহলে অ্যালাউন্স কমলে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি? অ্যালাউন্স allowance ফর for bad debt রিসিভেবল debit ডেবিট হবে আর আর হচ্ছে recoverable debt ইরিকভারেবল credit. ডেট এক্সপেন্স ক্রেডিট ক্রেডিট। 100 টাকা। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ঠিক আছে। এখন আপনাকে বলি, ট্রেড রিসিভেবলের যে ব্যালেন্সটা পাবেন তার সাথে আপনি অ্যালাউন্স ফর রিসিভেবল কত টাকা এবার মাইনাস করবেন? 250। হ্যাঁ, এইটাই আমি জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, ওকে, লাস্ট ওয়ান। During the reporting period, 200 was banked in respect of a debt which has been written off in the reporting period 31st December 2000 এর আগের বছরে একটা রাইট অফ করেছিলেন, সেই টাকাটা আপনি এখন কাস্টমারের কাছ থেকে পেয়েছেন। সো আপনি শিওর ছিলেন না যেটা কার কাছ থেকে পেয়েছেন, আপনি কি করছেন, ক্যাশকে ডেবিট করছেন আর সাসপেন্সকে ক্রেডিট করে দিয়ে বসে আছেন। ঠিক আছে, কিন্তু এটা কি হওয়া উচিত ছিল অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? ক্যাশ ডেবিট হবে ক্যাশ আর ডেবিট হওয়ার ইরিকভারেবল দরকার ছিল আর আর ইরিকভারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট হতো। ডেবিট হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে এখন তাকে ঠিক করতে গেলে কি করবেন? এখন সাসপেন্স কি হচ্ছে সাসপেন্সকে ডেবিট করে দিব আর Credit. ওইটাকে ক্রেডিট ডেবিট ডেবিট করে করে দিব দিব। আর ইরিকভারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট করব। ক্রেডিট করে দিবেন। এক্সেলেন্ট, ঠিক আছে। এই তো মাই স্টুডেন্টস, মানে প্রাউড অফ ইউ। অনেক বড় দুটা কনসেপ্ট আজকে ক্লিয়ার করছেন আপনারা, অ্যান্ড অ্যান্ড রাইটফুলি সো। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইরিকভারেবল ডেটসের যে ব্যালেন্সটা আছে, সেটা শুরুতে যে ব্যালেন্স ছিল আমার ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্সে, তার সাথে যেটা রাইট অফ হয়েছে সেটা ঢুকেছে, ঠিক আছে। আর যে টাকাটা আমি ক্রেডিট হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ব্যালেন্সটা আমি টাকাটা রিকভার করেছি, 200 টাকা। সো আমার নেট ব্যালেন্স এখন 445। আর ওইদিকে যে আমার রিসিভেবল ব্যালেন্স আছে, ঠিক আছে, আমার ট্রেড রিসিভেবল ব্যালেন্স 8622, তার থেকে 695 টাকা কমে গেছে। আমি আবার বলছি, অ্যালাউন্স ফর রিসিভেবল কিন্তু কখনো ট্রেড রিসিভেবল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট হয় না। অ্যালাউন্স ফর রিসিভেবল তার নিজস্ব ব্যালেন্স আছে, তার ছিল 350, এই 350 আপনার ডেবিট হয়েছে আপনার 100, সেটা কমে গিয়ে দাঁড়িয়েছে 250। আই থিঙ্ক দিস ইজ ইট স্টুডেন্টস, এন্ড অফ ক্লাস ফর টুডে। চ্যাপ্টার 6 ডান, আপনাদের সাথে স্যার আমার 50% ক্লাস স্যার শেষ। ইয়েস, স্যার লিসনিং। এই ম্যাথটা হচ্ছে রেভিনিউ ক্যালকুলেশনের সময় লাস্টের যে পার্টটুকু, ওইখানে তো অ্যালাউন্স যে 100 টাকা যে কমলো, সেটা তো নেট প্রফিট ক্যালকুলেশনের সময় তো বাদ দিয়ে দেখানোর কথা ছিল, কিন্তু এখানে তো দেখায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু আবার দেখি, আপনার এটাতে ফেরত যাই আমি। কোথায় গেল এটা? বাদ দিও না। হোল্ড অন আ বিট, এই যে বলেন কোথায় আছে এখানে। আমার রেভিনিউ আছে, ভালো কথা, কস্ট অফ সেলস অ্যাজ ইজ নিয়ে আসলাম, গ্রস প্রফিট পর্যন্ত সব ঠিক আছে। ইরিকভারেবল ডেট এক্সপেন্স, ইরিকভারেবল ডেট একটা কনফার্ম করেছে আমার 695, তার থেকে আমার কি হয়েছে, 645 থেকে আমার ইয়েটা বাদ গেছে। সরি আমি বলি, তার ওপেনিং ট্রায়াল ব্যালেন্স কত ফিগার ছিল জানেন? স্যার কোশ্চেনটা আবার করেন আমাকে, আই উইশ টু অ্যান্সার। স্যার 50 টাকা ছিল। আচ্ছা, 50 টাকা ছিল তার ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স, তার সাথে যোগ হলো কত টাকা? 695 আর 200। 695 আর 200 যেটা বলছেন সেটা ডিডাক্ট হয়েছে, কারণ আপনি তো ইরিকভারেবল এক্সপেন্স তো ক্রেডিট হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, আমি বুঝছি আপনি কি দেখে কনফিউজ হয়েছে, এটা আমাকেও, আমি যখন বাসায় প্রিপারেশন নিতে বসছি ইট এফেক্টেড মি, যে +200 এটাই তো। না স্যার, স্যার অ্যালাউন্সের কি কোনো ইয়া কি এখানে আসবে না? এই যে অ্যালাউন্সের যে টাকাটা, হ্যাঁ, 100 টাকা যে কমবে অ্যালাউন্সটা, রাইট স্যার রাইট এই রাইট, আই টাকাটা কি গট ইউ। এখানে কোনো ইম্প্যাক্ট ফেলবে না? অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে, 100% ইম্প্যাক্ট ফেলবে। অ্যান্ড ইফ দিস ইজ নট দ্য কেস, তাহলে উই আর রং। আমি আপনাকে দেখাচ্ছি জিনিসটা, গুড পয়েন্ট অ্যান্ড থ্যাংক ইউ। লেট মি এক্সপ্লেইন দিস টু ইউ, আমি এটা আপনাকে দেখাই। আমার অ্যালাউন্সের ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে কত, একটু যদি দেখাই। স্যার 100 টাকা। 50 টাকা ছিল আমার ইনিশিয়াল ব্যালেন্স, ঠিক আছে, প্লাস হচ্ছে আমার 600 কত, 95। ইয়েস স্যার। ওকে, মাইনাস হয়েছে আমার 200। তাহলে এই যদি ফিগার আমি বলি, তাহলে হোয়াট ইজ মাই ব্যালেন্স? 545, ঠিক আছে। আর তারপর যদি আমি আজকে আপনাকে বলি যে আমার অ্যালাওয়েন্স কমে যাওয়াতে আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্স ইম্প্যাক্ট কত, -100। হুম। কত পাচ্ছি ও, জাফরিন? 445। ইয়েস, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ প্রেজেন্ট রাইট হিয়ার। আমি আপনাকে দেখাই, সিনপসিস তো না, এটা এটা দিয়ে তো লাভ নাই, অ্যাকাউন্টিং পার্ট 2। আচ্ছা ঠিক আছে, এটা আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেই দেওয়া আছে।
ঠিক আছে, ইরিকভারেবল ডেট এক্সপেন্সের যে কলাম আছে, এই যে দেখেন 445 কিন্তু জি সেইভাবে স্যার। আসেনি, সে 50, 695, 200 সে অ্যাডজাস্ট করেই নিয়ে আসছে এখানে আর কি জিনিসটা। ওকে, এই যে এই 100 টাকা মাথায় চলে গেছে সে। ঠিক আছে, দিস ইজ ইয়োর 100 ডেবিট যেটা হয়েছে আর কি আপনার, মানে ক্রেডিট হয়েছে, মাই ব্যাড। ওকে, আচ্ছা, এনিথিং এলস? নো স্যার, এখন থ্যাংক কেউ ইউ এসে স্যার। বলবেন, ওয়েলকাম, এখন কেউ এসে বলবেন যে নোটস গুলা দিয়ে দেন, এটা এটা ছাড়া ভালো কিছু বলতে পারেন না আপনারা। ঠিক আছে, এনিথিং এলস আতিক? স্যার আমার সেভেন 7 নাম্বার চ্যাপ্টারে স্যার একটু কোয়ারি ছিল একটা স্যার। আচ্ছা, বলে ফেলেন, আমি শুনতেছি। স্যার 7 নাম্বার চ্যাপ্টার ওই যে 75% আমরা স্যার রিকভার করছিলাম ইন্স্যুরেন্সের একটা 18,000 টাকা স্যার। ইয়েস। স্যার এটা যদি আমরা ট্রিটমেন্টটা এরকম করি যে পার্সেন্টেজের সঙ্গে 25% মাইনাস করে আদার ইনকামে আমরা স্যার 75% যোগ করি যদি স্যার, স্যার এটা কি হবে? কেন এসব এসব করে লাভটা কি আমাকে বলেন, মানে কি শুনেন, প্রথম কথা হচ্ছে ইন্স্যুরেন্সের টাকা যেটা, তাই তো, জি স্যার। যেটা আমি পাচ্ছি, জি নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইন্স্যুরেন্সের টাকা যখন আমি পাবো, আমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে এটা কি জিনিসটা, কি এটা তো আমার আদার ইনকাম, রাইট? জি ডিটারমাইন করে জিনিসটা, তাহলে আমি আদার ইনকামকে ডেবিট করলাম, মানে আদার ইনকাম বলতে গেলে রিসিভেবলকে আমি একটা ডেবিট করলাম, যে ক্লেম হিসাবে ডেবিট করলাম, ঠিক আছে। আর ক্রেডিট কাকে করব? এটা আমার আদার ইনকামে একটা লাইন আইটেম হিসাবে ইন্স্যুরেন্স ফি কালেক্টেড হিসাবে ক্রেডিট হবে আপনার। এখানে পারচেজের কি জিনিস পেলেন আমাকে বলেন? স্যার ওই যে স্যার আমি পার্চেসের পরে স্যার গ্রোস প্রফিট বের করার সময় 18,000 টাকা যে স্যার মাইনাস করছিলাম স্যার, স্যার ওইখানে যদি যদি নিউজ আমি বলতে সেভেন্টি ফাইভ ওহ, যে বলতে একশো ওই চাচ্ছি। পার্সেন্টের জিনিস। মধ্যে স্যার মাইনাস করে দেই, আঠারো আচ্ছা, হাজার টাকা মাইনাস না করে স্যার 25% যদি আমরা মাইনাস করি স্যার 18,000 টাকার 25%, আর আদার ইনকামে যদি স্যার 75% দেখাই মানে স্যার 13,500 টাকা। সবই করতে পারেন, কিন্তু কেন করবেন? মানে আপনাদের লাইফ কি এমনি যথেষ্ট ডিফিকাল্ট না? আপনাদের যখন সিলেবাসটা আমি দেখি, যে কন্টেন্ট বাড়াচ্ছে, বিভিন্ন জিনিস লেখা বাড়াচ্ছে, আপনাদের কিন্তু জিনিস মানে বেড়ে আপনাদেরকে ডিফিকাল্টি করছে লাইফ, আর আপনি এটাকে আরো ডিফিকাল্ট করবেন। সোজা কথা, আমি আপনাকে মানে এবার নট আ জোক, সিরিয়াসলি বলি, এটা নেট অফ আমাকে অ্যালাউ করে না। অ্যাকাউন্টিং এর নেট অফ কনসেপ্ট, অফসেটিং কনসেপ্ট আছে, এর চ্যাপ্টার ওয়ানে দেখবেন, ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে যে অফসেটিং কাকে কি অ্যালাউ করে। তো আপনি যখন এটাকে এভাবে পারচেজের সাথে যখন অ্যাডজাস্ট করবেন, তখন এটা আপনি করতে পারবেন না। পারচেজের থেকে অনলি যেটা আপনার পান নাই, বা যে টাকাটা লস, যেটা কোনো কন্ট্রিবিউট করেনি, সেখানে তাকে বাদ দিবেন। বাকিটা আদার ইনকামের পার্ট আছে, আমি বুঝতে পারছি, ওটা করে আপনি দেখাতে যাচ্ছেন যে গ্রস প্রফিট ক্যান বি ডিফারেন্ট, এটাই তো আকিব? উম, স্যার আমার কাছে স্যার এইটাই মানে সহজ মনে হচ্ছিল যে স্যার একবার মাইনাস করতেছি তারপর আবার হচ্ছে স্যার আবার মাইনাস করতেছি আবার আদার ইনকামে যোগ করতেছি, করতে এই পারেন, জন্য স্যার নোবডি এটা স্টপিং করা ইউ। স্যার। ঠিক আছে, এটা এটা সমস্যা না, এটা করে দেখতে পারেন, বাট মাই অ্যাডভাইস ইজ নট টু। ঠিক আছে, এইটাই। কারণ আপনি তাকে যখন কস্ট অফ গুড সোল্ড থেকে পারচেজ 18,000 বাদ দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি মাচ ভ্যালিড। তারপর গ্রস প্রফিটে আপনি আদার ইনকাম হিসাবে যেটা পাচ্ছেন সেটা কনফার্ম করছেন, সেটাকে রেকগনাইজ করছেন, সেটা 75% অনলি। তারপর অপেক্সে যখন আপনি তাকে লস, যেটা জেনুইন লস হয়েছে, সেটা রেকগনাইজ করছেন। আপনি যদি কোনোটার সাথে কোনোটা নেট অফ করেন, এটা কখনোই আপনার প্রপার ইয়ে দেবে না আপনাকে। ঠিক আছে, এনিবডি এলস এনিথিং? বাট এটা ভালো স্যার লাগে যে আপনারা এমনিতে এটা সময় ভাবতে পারেন জিনিসটা। বলেন, স্যার। এনিথিং এলস? আমি স্লাইডস গুলা দিয়ে দিয়েছি আপনাদেরকে, যদি আপনারা জি কোনো স্যার, ইয়ে না পেয়েছি হয়ে স্যার, থাকে। থ্যাংক ইউ স্যার। ফাইনালি একটা প্রশ্ন স্যার, একদম শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন স্যার, হুম। ইনভেন্টরির ভিতরে আমরা তিনটা জিনিস কনসিডার করব না: বায়োলজিক্যাল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এন্ড হুম। কন্ট্রাকশনাল, নাকি যেন বলছিলেন স্যার। এই আহ, স্যার এই যে ওকে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আর হচ্ছে স্যার, এটা একটু উদাহরণ দিয়ে যদি বলতেন স্যার, এটা ধরতে পারেন। এটা তো আমি একদম এক্সাম্পল শুরুতে দিয়ে স্যার গেছি বলছিলেন। আপনাদেরকে। জি স্যার। বুঝছি, আপনারা তখন ঘুমাইছেন আর কি, দ্যাট ইজ দি প্রবলেম। ঠিক আছে, আপনি যদি বিজনেস করেন, আমি একটা কনস্ট্রাকশনাল কথা, আইটেম। আচ্ছা, জাস্ট ছোট কথা বলি দুটা। আপনি যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে না হয়ে যদি আপনি এগ্রিকালচার সেক্টর থাকেন, বা হাউস হোল্ড বা ফার্ম হোল্ড সেক্টরে যদি কাজ করেন, ঠিক আছে, তখন যে টাইপের আপনি এক্সপেন্স
ইনকাম সোজা কথা হচ্ছে যে ইনভেন্টারি আপনার থাকবে সেই টাইপের ইনভেন্টারি গুলাকে আমরা ইনভেন্টারির IS2 আন্ডারে কনসিডার করি না। তাদের ভ্যালুয়েশন এন্ড মেজারমেন্ট হয়, ঠিক আছে। আপনি যদি গরু ছাগল পালেন বা হাঁস মুরগি পালেন বা টি প্ল্যান্টেশন থাকেন বা আপনার যদি ওয়াইনারি থাকে বা গাছ কাটেন, ঠিক আছে, টি প্ল্যান্ট থাকে, এগুলা সব আপনার IS41 বায়োলজিক্যাল অ্যাসেটের আন্ডারে থাকবে, সেটা কখনো IS2 আন্ডারে হবে না। আর যদি আপনি ব্যাংকের মতো যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি কাজ করেন বা ফাইন্যান্সিয়াল, যেমন আমরা যারা ব্যাংকে যদি লোনস এন্ড ডিপোজিট প্রোডাক্ট থাকে এই টাইপের জিনিসগুলা, কিন্তু আমার কয়টা লোন আছে সেটা কিন্তু কখনো ইনভেন্টারি হবে না, যে আমি 10টা লোন হিসাবে আমার আছে, এইভাবে হবে না। সেগুলো হবে আমার যাদেরকে লোন দিয়েছি, যে কাস্টমারদের কাছে আমার লোন করা আছে, যাদের কাছ থেকে রিসিভেবল থাকবে বা যে ব্যালেন্স গুলা থাকবে লোন প্রোডাক্ট, সেটা হবে আমার IFRS 9 অনুযায়ী হবে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, যেমন আপনি একটা কাজ করছেন, একটা ব্রিজ বানিয়ে দিচ্ছেন কাউকে, 3 বছর লাগলো, তো 3 বছর ধরে ব্রিজের যে কস্ট, আপনি তো বলতে পারেন যে আমার ব্যবসায়ী হচ্ছে আমি কন্ট্রাক্টর, আমি ব্রিজ বানিয়ে দিই, তাহলে যে ব্রিজগুলো আপনি বানাচ্ছেন এগুলো কি ইনভেন্টরি হবে? নো, দ্যাট ইজ ডান অ্যাজ পার মানে এটা আপনার IS11, যেটা কনস্ট্রাকশন কন্ট্রাক্টে হয়। ওকে, এনিথিং এলস? থ্যাংক ইউ স্যার। তবে আমি একটা প্রজেক্টে কাজ করার উদ্দেশ্যে, আমি আচ্ছা। কনস্ট্রাকশন কোম্পানি, আমার নেচার, তো আমি ইট হুম। বালি সিমেন্ট কিছু ম্যাটেরিয়াল কিনে রেখেছি। আমি এখনো কোনো প্রজেক্ট রান করিনি বা কোনো প্রজেক্ট কাজ শুরু করিনি। তো এই এই ভ্যালুটা কি স্যার ইনভেন্টরিতে দেখাতে পারবো? না, ইনভেন্টরিতে দেখাতে পারবেন না, বাট এটাকে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট হিসেবে ফিক্সড অ্যাসেটে থাকবে আপনার। থ্যাংক ইউ স্যার। আমি এটা ফিজিক্যালি পেয়েছিলাম আর কি, এরকম একটা কেস, এই জন্য। ঠিক আছে আচ্ছা, এই টাইপের কোনো কোশ্চেন থাকলে স্যার আমাকে কল করে আমাকে জানতে পারেন, প্র্যাকটিক্যাল জিনিস, স্যার, ঠিক আছে। ইয়েস। একটা ছোট্ট জিনিস স্যার একটু ছিল জানো স্যার। ইয়েস। এই যে শুরুতে যে ইনভেন্টরি যে 4টা ক্যাটাগরি বলছে, একটা হলো হুম। গুডস পার্সেল এন্ড হেল্প ফর রিসেল, এটা কি শুধু সার্ভিসের জন্য নাকি স্যার? কেটে আসছে। ইনভেন্টরিজ ক্যান হুম। ইনভেন্টরিজ ক্যান ইনক্লুড হুম। একটা হলো ফিনিশ গুডস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, একটা র মেটেরিয়াল অ্যাওয়েটিং ইউজ, আর একটা হলো গুডস পার্সেল এন্ড হেল্প ফর রিসেল। এই গুডস হুম। পার্সেল এন্ড হেল্প ফর রিসেল এটা কি সার্ভিসের জন্য নাকি স্যার? না, এটা সার্ভিসের জন্য না। আপনি দুই রকমের ব্যবসা করতে পারেন, আপনি ম্যানুফ্যাকচারিং হতে পারেন, যে র ম্যাটেরিয়াল কিনে প্রোডাক্ট বানায় মানুষের কাছে বেচতে পারেন, সেই কেসে হলে আপনার জন্য ওয়ার্ক ইন প্রোগ্রেস, র ম্যাটেরিয়ালস, ফিনিশ প্রোডাক্ট। আর এরকমও হতে পারে আপনি অন্য দোকান থেকে কিনে এনে প্যাকেজিং করে বেচতে পারেন, তার মানে আপনি ও ট্রেডিং আচ্ছা, বিজনেস করেন, ঠিক আছে, ট্রেডিং ওইটা। ট্রেডিং, আচ্ছা, রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ।